দেখেন, কারণ এই আণবিক সংকেত নির্ণয়ের অঙ্কটা যদি একবার ভালো করে মাথায় ঢুকে যায় তাহলে খুব ভালো করে পড়বেন এবং পারবেন। এবং এই টাইপের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে। তাহলে তিনটা, কার্বন একটা, হাইড্রোজেন একটা, অক্সিজেন একটা, এই তিনটা বিশিষ্ট কোনো একটা যৌগে। হাইড্রোজেন আছে 2.24%, কার্বন হচ্ছে 26.7%। তাহলে যৌগটির আণবিক ভর হচ্ছে 90, আণবিক সংকেত বের করতে বলছে, ঠিক না? আমরা একটা কাজ করব, প্রথমে যেটা বলছিলাম যে দেওয়া আছে, কি দেওয়া আছে হচ্ছে এখানে কার পরিমাণ দেওয়া আছে বলেন তো? হাইড্রোজেন। হাইড্রোজেন সমান সমান 2.24%, তাই তো? আচ্ছা, এখানে কমাতে লিখি হচ্ছে কার্বন আছে কত? 26.757%। আচ্ছা, টোটালি হচ্ছে এই দুটো মিলে কিন্তু 100 হচ্ছেও না, আর হওয়া যাবেও না, কারণ যৌগটা গঠিত হচ্ছে কি দিয়ে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তিনটা দিয়ে। মান দেওয়া আছে দুটাকে, অক্সিজেনের মান দেওয়া নাই, তাই মানে কি অক্সিজেনের মান বের করতে পারবো না? অতএব অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনের পরিমাণটা কি হবে? স্যার, অক্সিজেনের পরিমাণ যদি বের করতে চাই তাহলে কি করব? টোটালি হচ্ছে 100 বিয়োগ 2.24 প্লাস 26.7 এত পার্সেন্ট, এখানে পাবো হচ্ছে 71.06%, তাই না? এই পরিমাণটা যে পাইলাম 100-এর মধ্যে এই মান, তাই তো স্যার? এটা হচ্ছে শতকরা, এটা হচ্ছে শতকরা সংযুতি। বাট আমরা যদি বলি যে হাইড্রোজেন কত গ্রাম আছে, 100 গ্রামের মধ্যে 2.24 গ্রাম না? কার্বন কত গ্রাম আছে? 100 গ্রামের মধ্যে 26.7 গ্রাম। যদি বলি অক্সিজেন কত গ্রাম আছে, 100 গ্রামের মধ্যে 71.06 গ্রাম। ঠিক এটাই তো নাকি? এটাই তো। এখন বলা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে যেটা বার করবো সেটা হচ্ছে এই তিনটা মৌল দিয়ে যৌগ হবে, এটা কনফার্ম। মৌলগুলোর শতকরা পরিমাণ থেকে আমরা বার করবো মোল সংখ্যা। কি বার করব? মোল সংখ্যা বের করতে পারলেই কাজ শেষ, তাই না? আর মোল সংখ্যা বের করার জন্য আমরা কি করি? এই ভরটাকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে পারমাণবিক ভর দ্বারা কি করব? ভাগ করব। ফাইন, ভাগ করব। এখন এখানে একটা ভাষা লিখতে হবে, সেটা আমরা মোল সংখ্যা বের করা ভাষা লিখি না, আমরা লিখি হচ্ছে মৌলগুলোর শতকরা পরিমাণকে। দেখেন সবাই, যে মৌলগুলোর শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। মৌলগুলোর শতকরা পরিমাণকে, মৌলগুলোর শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। মৌলগুলোর শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করি? ভাগ। ঠিক আছে? তাহলে মৌলগুলোর শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করব? ভাগ করব। তাহলে পারমাণবিক ভরকে, মৌলগুলোর শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করব? ভাগ করব। তাহলে আমরা কিভাবে চিন্তা করব? যেমনটা দেখেন হচ্ছে, আমরা এখানে ভাষা আমি লিখছি না, হাইড্রোজেনের যে পরিমাণটুকু রয়েছে শতকরাটা, এখানে হাইড্রোজেন হচ্ছে 2.24 ডিভাইডেড বাই হচ্ছে 1। তো স্বাভাবিকভাবে মানটা আসবে কত? 2.24, ঠিকই না? আচ্ছা, কার্বনের কথা যদি বলি, কার্বনের মান কত হবে? 26.7 ভাগ হচ্ছে 12। তো ক্যালকুলেশন করে একটা মান আসবে, কত আসে? 2.225 2.25 হয় কত? 2.225। এটা হচ্ছে কার্বন। ঠিক অক্সিজেনের মান যদি বের করতে চাই, 71.06 ডিভাইডেড বাই হচ্ছে 16, তাহলে এখানে কত আসবে? তাহলে 4.44। ফাইন, এই যে শতকরা পরিমাণ পেয়ে গেলাম, তাই না? এটা কি মোল সংখ্যা না স্যার? শতকরা পরিমাণ থেকে যেটা পেয়েছি সেটা কি সংখ্যা আসছে? মোল সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মোল সংখ্যার মানটা যে পেয়ে গেলাম, এই মোল সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা হয়নি, হয়েছে কি? আমাদের কাজ হচ্ছে স্যার এই মোল সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব, তাই না বাবা? মোল সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে এখানে আমরা হচ্ছে একটা সিস্টেম জানি, সেটা হচ্ছে কি, এগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মান যেটা, ছোট মান, তো ছোট মান কোনটা? 2.225, তাই না? এই ক্ষুদ্রতম মান দ্বারা কি করব? প্রত্যেককে ভাগ করব, ঠিক আছে কিনা? তাহলে ওই কাজটা করেন, লেখেন এবার যে প্রাপ্ত ভাগফলগুলোর মধ্য থেকে ক্ষুদ্রতম মান দ্বারা
প্রত্যেককে ভাগ করি, প্রাপ্ত ভাগফলগুলোর মধ্য থেকে ক্ষুদ্রতম মান দ্বারা প্রত্যেককে কি করি, ভাগ করি। তাহলে যে ভাগফলগুলো পাওয়া যাবে সেই ভাগফলগুলোর মধ্য থেকে ক্ষুদ্রতম মান দ্বারা প্রত্যেককে ভাগ করব। যতগুলো মান রয়েছে প্রত্যেকটা মানকেই তার ভাগফল দ্বারা ভাগ করছি। তাহলে প্রাপ্ত ভাগফলগুলোর মধ্য থেকে ক্ষুদ্রতম মান দ্বারা প্রত্যেককে ভাগ করব। আচ্ছা, ভাগ করে কি পাবো, তাই না? ভাগ করে দেখি আসলে কি পাওয়া যায়। আমি ভাষা লিখছি না, খালি মানটা লিখে দিচ্ছি। হ্যাঁ, হাইড্রোজেন কত হবে বাবা? হাইড্রোজেন হচ্ছে 2 আচ্ছা আমি হ্যাঁ 2 হচ্ছে 24 ভাগ হচ্ছে 2.225 মোর দেন 1 হবে নাকি? হাইড্রোজেন 1, কার্বন হচ্ছে কত? 2.225 ভাগ এখানে 2.225 সমান সমান এখানেও 1 পয়েন্ট সামথিং হলো, আমরা 1 লিখবো। হ্যাঁ, অক্সিজেনের কথা যদি বলি, অক্সিজেন হচ্ছে 4.44 ভাগ 2.225 এখানে 1.99 মানে কি হবে? 2 হবে। বুঝলেন? পূর্ণ সংখ্যা ধরতে হবে। তবে হ্যাঁ, যদি কখনো 1.5 হতো না, যদি কোনো একটা অঙ্ক ধরেন এখানে 1.5 এর মান আসছে, তাহলে কিন্তু স্যার 1 ধরতে পারতাম না, 1.5 ধরতে হতো। পরে কি করতাম জানেন? এরপরে সবগুলো মানকে 2 দ্বারা গুণ করতাম। তাহলে কেউ কি মন খারাপ করতো? 1 2 দ্বারা গুণ করতাম, 1 2 দ্বারা গুণ করতাম, 2 দ্বারা গুণ করতাম, কেউ মন খারাপ করতো না। বুঝেন নাই? চোরের মাল যদি যারা যারা দেখছে সবাইকে ভাগ করে দেয়, এটা কি প্রকাশ হবে? হয়তো সুযোগই নাই। আছে কি সিলেটের পাথর সবাই মিলে ভাগ বাটোয়ারা খাচ্ছে, তাহলে খুঁজে পাবেন না। তারপরেও আমাদের প্রশাসন অনেক ভালো, যারা উদ্ধার করার চেষ্টা করছে, দোয়া করি, আশীর্বাদ করি সমস্ত পাথর যেন আসে, কিন্তু আসবে না। কিছু পাথর খাওয়া গেছে, উড়ে গেছে, কিছু পড়ে ছিল, ওগুলাই তুলে নিয়ে এসে ফালাচ্ছে আর করছে, আমরা উদ্ধার করছি। যাই হোক, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুক, আরো বেশি বেশি পাথর খাও, ভাতের উপর চাপ কম, বেশি বেশি পাথর খাও, ভাতের উপর চাপ কমাও, তাই না? ফাইন। হ্যাঁ, সুন্দর একটা কথা। হাইড্রোজেন কত? 1. হাইড্রোজেন 1.5, কার্বন হচ্ছে 1, অক্সিজেন হচ্ছে 2। এই চুপ। এখন হচ্ছে আমাদের যৌগটি যৌগটির স্থূল সংকেত। ওয়ান তো হবেই, আমরা এটা লিখছি এমনি, এই বুঝানোর জন্য লিখেছিলাম যে 1.5 যদি হইতো তাহলে আমরা 1 লিখতে পারতাম না, 1.5 লিখতে হতো। এরপরে কি কাজ করতাম? তাহলে সবগুলোকেই 2 দ্বারা কি করতাম? গুণ করতাম। ওই কথার প্রসঙ্গে তো পাথর চলে আসলো, তাই না? সবগুলোকে ইকুয়াল করে দিতাম, মানে কি এটা 1.5, এটা তো আর ভগ্নাংশ না, কিন্তু এর ভগ্নাংশ নাই, এটা ভগ্নাংশ নাই, তাই বলে যদি একে না দেই, গুণ না করি, তাহলে তো মন খারাপ করবে না? এরাই তো কয়ে দিবে যে গুণ করছে, অক্ষ তো আমার না। এই জন্য কি করছি, সবগুলোকে সমান দ্বারা গুণ করতাম যদি আসতো। এরকম কোনো অঙ্ক হয় নাই, এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় নাই। যদি সিচুয়েশন তৈরি হতো তাহলে তাই করতাম। সিচুয়েশন ক্রিয়েট হয় নাই জন্যই আমরা যা রাখছি এরকমই হয়েছে, এরকম হবে। ঠিক আছে বিষয়টা? এখন দেখেন, এই যে 4.44 কে 2.2 দেওয়া, 4 হচ্ছে 1.99 মানে 2 লেখা যাবে। স্থূল সংকেত, যৌগটির স্থূল সংকেত। স্থূল সংকেত কি হবে? স্থূল সংকেত কেমন হবে? হাইড্রোজেন H একটা, লেখা লাগবে না, কার্বন একটা, অক্সিজেন 2টা, HCO2। এটা স্থূল সংকেত না স্যার? এরকম করে স্থূল সংকেত বের করার প্রসেস সেম। এখন যদি বলেন স্যার প্রশ্ন চাইছে আণবিক সংকেত, আপনি আমাকে স্থূল সংকেত কেন বার করে দেখালেন? আসলে আপনি চান অথবা না চান, আণবিক সংকেত চাইলে পর্যন্ত বের করতেই হবে। স্থূল সংকেত চায় নাই, কিন্তু আণবিক সংকেত বের করতে গেলে স্থূল সংকেত পর্যন্ত বের করতে হবে। তাই আমরা যৌগটির স্থূল সংকেত বের করে ফেলছি, HCO2। কথা কি বোঝা গেছে? ওটা পরে বুঝবো আমরা, স্থূল সংকেত দেখে বোঝা যাবে না। স্থূল সংকেতটা আপাতত একটা বিষয় বোঝায়। জি স্যার, কোনো সমস্যা নাই। সিস্টেমে গিয়ে জায়গা মতে ঠিকই আপনি বুঝতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই। যদি হাইড্রোজেন অক্সিজেন থাকে, অক্সিজেন আগে দিবেন আপনি না। এটা জৈব বিষয়, যৌগের কিছু বিষয় আছে, ধাতুর অংশ সবসময় আগে থাকে, অধাতুর অংশ পরে থাকে। আবার জৈব যৌগের জন্য কার্বনটা আগে থাকে, বিষয় আছে। এগুলা কেবল তো শুরু করলেন পড়া, আস্তে আস্তে জানতে পারবেন, সমস্যা নাই।
যৌগ আপনাকে বলে দিবে যে সংকেতটা কেমন হতে যাচ্ছে। প্র্যাকটিস করবেন, যে যৌগ আমরা লিখবো 2-4-5টা প্র্যাকটিস করবো, এর বাহিরে আপনাকে দিবে না। কারণ যাই প্রশ্নকর্তা উনিও জানে আপনার দৌড় কর পর্যন্ত আর আপনি কত দূর পর্যন্ত দৌড়াতে পারবেন। সুতরাং এটা নিয়ে টেনশন না। আর যদি কেমিস্ট্রি প্রশ্ন ইসলাম শিক্ষার স্যার করে তাহলে তো আপনার মনে করেন যে অন্যরকম হতে পারে, তাই না? আচ্ছা, এবার দেখেন বাবারে, চুপ রে, চুপ চুপ চুপ। এবার দেখেন স্থূল সংকেত বের করেছি, স্যার বের করতে বলছে আণবিক সংকেত। আমরা এখন দেখবো হচ্ছে আণবিক সংকেত, বা যৌগটি লিখতেও পারি, সমস্যা নাই। যৌগটির আণবিক সংকেত, আপনারা যৌগ লেখেন, সমস্যা নাই। যৌগটির হচ্ছে আণবিক সংকেত। আণবিক সংকেত কেমন হবে স্যার? আণবিক সংকেত বের করার যে সিস্টেম বা প্রসেস, সেটা হচ্ছে স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত গুণন হচ্ছে এন। তাহলে আণবিক সংকেত সমান হচ্ছে স্থূল সংকেত গুণন হচ্ছে এন। তাহলে এনটা যে আছে, এন এর মানটা মূল সংখ্যা, এটাও এন এর মান যদি বসাইতে পারি তাহলে আণবিক সংকেত পাবো না? এখন এনটা কি, এটা আমাদের কাছে প্রশ্ন। স্থূল সংকেতকে এন দ্বারা গুণ করলে আণবিক সংকেত পাওয়া যায়, সোজা হিসাব। বা যদি আমি এন সমান সমান কি সেটা বুঝতে অক্ষম হই, তাহলে আমার মনে হয় না যে সেটা আমরা পারবো। তাহলে আণবিক সংকেত আমাদের সমান সমান কি, এন সমান সমান লেখা যাবে যেটা, এন সমান সমান যেটা আমরা লিখতে পারবো সেটা হচ্ছে যৌগটির প্রকৃত ভর। তাহলে যৌগটির হচ্ছে প্রকৃত ভর, যৌগটির প্রকৃত ভর। স্যার প্রকৃত ভর মানে অঙ্কের যে মানটা দেওয়া থাকে, হ্যাঁ ভর দেওয়া থাকবে, টেনশন নাই। আমরা কিন্তু পার্থক্যের সময় গত ক্লাসে বলছিলাম না যে আণবিক সংকেত নির্ণয় করতে আণবিক ভর জানার প্রয়োজন আছে। সে আণবিক ভরটাই হচ্ছে প্রকৃত ভর। প্রকৃত ভর না জানা থাকলে আণবিক সংকেত বের করতে পারবেন না। প্রকৃত ভর ভাগ হচ্ছে স্থূল সংকেতের ভর। তাহলে স্থূল সংকেতের ভর ভালো করে দেখেন, এগুলো অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে স্যার। তাহলে এখন বলেন যে এন সমান যৌগটির প্রকৃত ভর কত হবে রে বাবা? প্রকৃত ভর 90 দেওয়া আছে না এখানে। এখন যদি বলে স্যার কেমনে 90? এই যে এখানে 90 দেওয়া আছে, তাহলে প্রকৃত ভর হচ্ছে 90। আর স্থূল সংকেতের ভর কত? হাইড্রোজেন হচ্ছে 1, কার্বন হচ্ছে 12, অক্সিজেন কত? 16 গুণন 2। তাহলে হিসাব করলে হবে 45। বিশ্বাস না হলে ক্যালকুলেশন করেন, তাহলে দেখবেন কত আসবে 2। এন এর মান যখন 2 হবে, ভালো করে দেখে নেবেন। আমি উপরে একটু মিশিয়ে দিলাম, হ্যাঁ এটুকু অংশ তো এখন আর আমার লাগছে না, এটুকু লাগবে না। এখন যদি আমি এখন বলি অতএব যৌগটি, অতএব হচ্ছে যৌগটির আণবিক সংকেত, অতএব যৌগটির হচ্ছে আণবিক সংকেত। আণবিক সংকেত কেমন কি হবে? স্থূল সংকেত গুণন এন না? আমার স্থূল সংকেতটা কি ছিল? HCO2, ফাইন। ব্র্যাকেটের মধ্যে আমরা 2 দিলাম, গুণ 2 মানে এন এর মান না? তাহলে H কত হবে? 2 হবে, C2 হবে, O4 হবে। H2C2O4, বুঝছেন না? H2C2O4। হাইড্রোজেন আগে লেখা যাবে, কোনো সমস্যা নাই। কার্বন 2টা আছে, অক্সিজেন 4টা আছে, এরকমই থাকবে এটা। স্যার এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। আর এই অক্সালিক অ্যাসিডটা পাওয়া যায় কোথায় জানেন? টমেটোর মধ্যে পাবেন, টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে। হ্যাঁ ভালো, তাহলে এই হচ্ছে বিষয়। H2C2O4 নাম হচ্ছে কি? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, বোঝা গেছে? তাহলে এটার নাম হচ্ছে কি? অক্সালিক অ্যাসিড। তাহলে বুঝতে পারছি কি আমরা? বুঝতে পারছি? শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত, স্থূল সংকেত এবং কি বলছি আণবিক সংকেত নির্ণয় করা যাবে তো? তাহলে আণবিক সংকেত নির্ণয় করতে বললেও স্থূল সংকেত পর্যন্ত নির্ণয় করব, আণবিক সংকেত নির্ণয় করতে পারলেও স্থূল সংকেত পর্যন্ত নির্ণয় করব, তারপরে যে বাকি অংশটুকু করব। ঠিক আছে না? আশা করি পারবো, কোনো অসুবিধা নাই। আমরা এখন আসি পরেরটা। এই অঙ্কের পরের অঙ্ক আমি আরো 2টা অঙ্ক আপনাদেরকে করাবো, এবং চুপচাপ থেকে অঙ্কগুলো শিখবেন, জানবেন, বুঝবেন, এবং অবশ্যই পরীক্ষায় এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে। এটা হয়ে গেলে আমাদের 4 ক্যাটাগরির ম্যাথ শেষ হবে। প্রথমত হচ্ছে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, আয়তন, ভর নির্ণয় ছিল, মনে আছে? অ্যাভোগাড্রোর সংখ্যা পড়ালাম সেখানে। দ্বিতীয়ত হচ্ছে
মোলারিটি ঘনমাত্রা সম্পর্কিত ম্যাথ পড়াইছে। তৃতীয়ত হচ্ছে শতকরা সংযুতি সম্পর্কিত ম্যাথ কত হয়েছে। চতুর্থত হচ্ছে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় অঙ্ক করাচ্ছি। এটা পড়ার পরে আর 3 ক্যাটাগরির ম্যাথ আছে, আগামী সপ্তাহের মধ্যে সেটা শেষ করার চিন্তা আছে, চেষ্টা করব। আগামী সপ্তাহ 3 ক্লাসের মধ্যে শেষ না করতে পারলে তারপরে রবিবারের মধ্যে শেষ হবে, মানে আর 4টা ক্লাস আমার কাছে লাগবে, 4টা ক্লাস নিলে কিন্তু ক্লাস শেষ হবে। আচ্ছা, মোটামুটি অধ্যায় শেষ করে দিব। আচ্ছা, তাহলে আমরা আসি পরবর্তীতে। একটি বস্তুতে অঙ্কটা লেখি, 85.5% কার্বন, 14.29% হাইড্রোজেন আছে, বাষ্প ঘনত্ব 28, যৌগটির আণবিক সংকেত হিসাব করো। ওকে, দেখেন একটি বস্তুতে 85.5% কার্বন এবং 14.29% হাইড্রোজেন আছে। স্যার এর বাষ্প ঘনত্ব 28, বাষ্প ঘনত্ব দেখে আপনি হতাশ হবেন না, এরও ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যৌগটির আণবিক সংকেত হিসাব করো। দেখেন এখানে কিন্তু যৌগটা গঠিত হয়েছে কি কি দিয়ে, কার্বন আছে আর হাইড্রোজেন আছে। স্যার অন্য কিছু আছে কি এর মধ্যে? না। এখন লেখেন দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি লিখবেন? দেওয়া আছে হচ্ছে কার্বন সমান হচ্ছে 85.5%, আর হাইড্রোজেন সমান সমান কত হবে? 14.29%। তাহলে হাইড্রোজেন কার্বন হচ্ছে 85.5%, এই হচ্ছে 14.29%, এর বাষ্প ঘনত্ব হচ্ছে 28। হ্যাঁ, যৌগটি আণবিক সংকেত বের করো। তাহলে প্রুভেন নাই, যে কাজটি করতে হবে আমাকে মোল সংখ্যা বের করতে হবে, আর মোল সংখ্যা বের করার জন্য ওই একই গল্প কাহিনী, তাহলে এতক্ষণে ভাষা লেখা দরকার ছিল। দেখেন মৌলগুলো শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। মৌলগুলোর শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। শতকরা যে পরিমাণ আসছে সেই পরিমাণটুকুকে আমরা হচ্ছে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তো ভাগ করলে কি হয় সেটা আমাদের এখন দেখার বিষয়। এখানে হাইড্রোজেন মানে কার্বন আছে, কার্বনের মান হচ্ছে 85.5 ভাগ হচ্ছে 12, আর হাইড্রোজেন হচ্ছে এরকম 14.29 ভাগ হচ্ছে 1, 14.29। এখানে ক্যালকুলেশন করলে 7 পয়েন্ট কত জন আসে? 1255 এরকম হবে। তা কার্বন পাইছেন, হাইড্রোজেন পাইছেন, বলে গেছে কি পাইলাম? মোল সংখ্যা না? এই মোল সংখ্যা পেয়েছি তো। স্যার এটা কি পূর্ণ সংখ্যা আসছে না কি হয়েছে? ভগ্নাংশ হয়েছে না? দেখো দ্বিতীয় স্টেপ কি করবেন? তৃতীয় স্টেপ হচ্ছে এদের মধ্যে ক্ষুদ্রতম মান দ্বারা প্রত্যেককে ভাগ করব কি না? তাহলে এখন ওই ভাষায় লিখবেন যে প্রাপ্ত ভাগফলগুলোর মধ্য থেকে ক্ষুদ্রতম মান দ্বারা প্রত্যেককে কি করি? ভাগ করি। এমন লিখছি, দেখছেন না? ও দেখা যাচ্ছে, এই যে প্রাপ্ত ভাগফলগুলোর মধ্য থেকে ক্ষুদ্রতম মান দ্বারা প্রত্যেককে ভাগ করি। ওকে, আচ্ছা ভাগ করি। এখন দেখেন কার্বন সমান কি হবে? কার্বন সমান হচ্ছে 7.125 ভাগ 7.125। ক্যালকুলেশন করলে কত হবে বাবা? নিঃসন্দেহে 1 হবে, তাই না? আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? 14.29 7.125 ক্যালকুলেশন করলে হচ্ছে 2 হবে। অতএব যৌগটির কি সংকেত? যৌগটির হচ্ছে স্থূল সংকেত। দেখেন স্থূল সংকেত, তাহলে স্থূল সংকেত সমান কি বার করবো আমরা? কার্বন আছে কয়টা? একটা, সি হবে, এইচ হবে কয়টা? 2টা। তাহলে যৌগটির স্থূল সংকেত যেটা হবে সেটা হচ্ছে কি হবে? CH2। কি হবে? CH2। এখন এখান থেকে আমরা কি বার করবো? আণবিক সংকেত। আণবিক সংকেত বের করা কোনো ব্যাপার না। যৌগটির আণবিক সংকেত কি হবে? এ পাশে লিখি আমি, যৌগটির আণবিক সংকেত। এখন দেখেন যৌগটির হচ্ছে আণবিক সংকেত। আণবিক সংকেত সমান হচ্ছে স্থূল সংকেত মনে হচ্ছে N, ঠিক না? তাহলে আমরা জানি ওই একই রকম অঙ্ক, N সমান সমান হচ্ছে
যৌগটির প্রকৃত ভর, যৌগটির প্রকৃত ভর ভাগ হচ্ছে স্থূল সংকেতের ভর। দেখেন আমরা জানি n সমান সমান যৌগটির প্রকৃত ভর ভাগ স্থূল সংকেতের ভর, ঠিক তো? এখন আপনাদের কাছে খটকা লাগতেছে, খুবই বাষ্প বাষ্প গন্ধ পাচ্ছি, বাষ্প ঘনত্ব কি করব, তাই না? হতাশ বা টেনশনের কারণ নেই। শোনেন, যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তার মানে আমার এখানে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তাহলে n সমান সমান কি হবে? 28 তার বাষ্প ঘনত্ব গুণন কত হবে? 2। আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ সবসময় যে কোনো গ্যাসের জন্য। এটা প্রমাণিত, পরীক্ষিত। অ্যাভোগাড্রো সূত্রে 3টা অনুসিদ্ধান্ত ছিল। তার একটা হচ্ছে সকল গ্যাসের অনুসম দ্বিপরমাণুক, এটা প্রমাণ আছে। সকল মোলার গ্যাসের আয়তন সমান, প্রমাণ তাপমাত্রা চাপে তা 22.4 লিটার। এবং আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে প্রত্যেক গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ m সমান সমান d গুণন 2। এটা প্রমাণ ছিল, আপনাদের সিলেবাসে এখন নাই। এটা পুরনো সিলেবাস, 2011 আগের সিলেবাসে ছিল, আমরা নিজে পড়াইছি তাদের। এখন নাই, টেনশন নাই। স্থূল সংকেতের ভর, স্যার স্থূল সংকেতের ভর কত হবে? 14। কার্বন হচ্ছে একটা, হাইড্রোজেন 2টা, 14। মানটা কত আসে জন্য? 4। তাহলে এই যে n এর মান 4 পাইলেন। অতএব যৌগটির যৌগটির আণবিক সংকেত কি দাঁড়াবে? তাহলে আণবিক সংকেত দাঁড়াবে হচ্ছে, আণবিক সংকেত যেটা দাঁড়াবে সেটা তো CH হবে, 2 ছিল, গুণন হচ্ছে 4, সামনে আসবে না, C4H8। এই যৌগটার নাম হচ্ছে বিউটিন। বিউটিন, বিউটিন। আচ্ছা, C4H যৌগটার নাম হচ্ছে বিউটিন, টেনশন নেন না, এটা জৈব যৌগ। 11তম অধ্যায়ে গেলে এরকম বিউটি, বিউটিন সব পাবে, বুঝলেন না? সবই আসবে, বিউটেন, বিউটিন, বিউটাইন, বিউটানল, বিউটাইন, বিউটানোয়িক অ্যাসিড, বিউটানন, অনেক যোগ হবে, একই হবে কার্বন সংখ্যা, টেনশন নাই। 11তম অধ্যায় শুরু হচ্ছে আর কয়েকদিন পরে ইনশাল্লাহ। C4H8 বিউটিন। আচ্ছা, এই তো পেয়ে গেছি, সমস্যা আছে? এই গ্যাসটা বিউটিন না, বিউটেন সিলিন্ডার থাকে, বিউটেন। যেটা সিলিন্ডার থাকে ওটার নাম বিউটেন, আর নাম বিউটিন, বুঝেন নাই? কার্বন সংখ্যা সেম, কিন্তু গ্রুপ আলাদা। এটা আর কি গ্রুপের যোগ? ওটা অ্যালকেন গ্রুপের যোগ। এই লেখা শেষ। নেক্সট অঙ্ক। এই অঙ্কে বলা হচ্ছে 180। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। দেখেন এখানে বলা হচ্ছে 180 ভর বিশিষ্ট এম। এম যৌগকে আমি জানি না, এম ভর 180 ভর বিশিষ্ট এম যৌগকে বিশ্লেষণ করে, এম যৌগের 6.75 গ্রাম বিশ্লেষণ করেছে, সম্পূর্ণ নেই নাই, আর ভর হচ্ছে 180, এটা প্রকৃত ভর। আমি সেই ভরের 6.75 গ্রাম নিয়েছি, নিয়ে বিশ্লেষণ করে আমি হাইড্রোজেন পাইছি 0.45 গ্রাম। এটা কি হাইড্রোজেনের পরিমাণ না স্যার? ডাব্লিউ এটা, ওকে, এটা কি ডাব্লিউ? আচ্ছা, কার্বন পাইছি 2.7 গ্রাম, এটা কার্বনের ডাব্লিউ মান। এবং অক্সিজেন পাইছি 3.6 গ্রাম, এটা অক্সিজেনের ডাব্লিউ মান। ডাব্লিউর মান যদি পেয়ে যাই, এম এর মান কি পারবো না স্যার? প্রত্যেকটার এম এর মান, এন সমান সমান ডাব্লিউ বা কি এম। আর এই ভরগুলো ব্যবহার করে এই যোগের আণবিক সংকেত নির্ণয় করা যাবে কিনা তারাকে বলে নেই। এই যোগটা এইটা উদ্দীপক আকারে দেওয়া যেতে পারে, দিয়ে গ নাম্বার কোশ্চেন বলবে উদ্দীপকের মৌলগুলো শতকরা সংযুতি নির্ণয় করো। স্যার শতকরা সংযুতি যদি চাইতো আপনি পারতেন না, কি করতেন? 6.75 গ্রামকে বিশ্লেষণ করে হাইড্রোজেন পাচ্ছি 0.45 গ্রাম, একে কত? 100 কত? ঠিক একইভাবে কার্বন এবং অক্সিজেনটা বের করতাম, পারতাম না। তাহলে এটা গ নাম্বারে থাকে, এটা উদ্দীপক দিয়ে এ ধরনের কোশ্চেন দিয়ে গ নাম্বারে সাজানো থাকে। আর ঘ নাম্বারে বলে হচ্ছে উদ্দীপকের ডাটা বা ভর ব্যবহার করে আণবিক সংকেত নির্ণয় করা সম্ভব কিনা যুক্তি সহ বিশ্লেষণ করো। যদি নির্ণয় করা হয় তাহলে যুক্তি সহ ব্যাখ্যায় হয়ে গেল। তাহলে আমরা ব্যবহার করতে পারবো কিনা, আমাদের ওই কোশ্চেনটা শতকরা সংযুতির কথা বলে নাই,
তবে হ্যাঁ, তুমি যদি মনে করো যে এই যৌগের আণবিক সংকেত বের করতে চাওয়ার জন্য আমি পূর্বের ন্যায় হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন তিনটারই শতকরার সংযুতি বের করে নিব, নিয়ে আমি হচ্ছে স্থূল সংকেত, আণবিক সংকেত বের করব, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর যদি বলো যে না আমি হুদাই এত খাটনি করবো কেন, এখানে তো ডাব্লুর মান দেওয়া আছে, বলছে যে হাইড্রোজেন এত গ্রাম আছে, তো ওটা হচ্ছে ডাব্লুর মান, ওই মানটাকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো, কি পাই যাব? মোল সংখ্যা। তাহলে আমার কি ওই শতকরা সংযুতি দরকার আছে? না। তাহলে আমরা একটা কাজ করি স্যার, লেখেন মৌলগুলোর পরিমাণকে, শতকরা পরিমাণ লিখবো না এবার, লেখেন মৌলগুলোর পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। মৌলগুলোর পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। শতকরা পরিমাণ লিখবো না এবার, এবার শুধু পরিমাণ লিখবো, যে পরিমাণটা দেওয়া আছে। তাহলে পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাহলে করার সময় যে কাজটি করবেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে 0.45 ভাগ হচ্ছে 1 সমান আমি পাবো কত বাবা? 0.45, ঠিক না? আর কার্বন যদি বলি, কার্বন হচ্ছে কত আসছে? 2.7 ভাগ হচ্ছে 12, কত আসছে? পয়েন্ট হচ্ছে 225। যদি আমি অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করি, 3.6 ভাগ হচ্ছে 12, এখানেও মান আসবে পয়েন্ট, ভুল লিখেছি, তাহলে 16 হচ্ছে 0.225। এখন দেখেন এই দুটাই ক্ষুদ্রতম মান, একটা নিলেই হলো, কোনো সমস্যা নেই, কেউ মন খারাপ করবে না। এখন ভাষা কি লিখবেন? মৌলগুলো ক্ষুদ্রতম মানকে, মানে ক্ষুদ্রতম মানগুলোর মধ্যে থেকে, মানে এগুলোর মধ্যে থেকে ক্ষুদ্রতম মান যেটা হবে সেটা দ্বারা প্রত্যেকে আবার কি করব? ভাগ করবো। তো ভাষাটা ধরেন এখানে লেখা হবে, লেখার পর এখন হাইড্রোজেনের মান ঠিক পূর্বের নেই, 0.45 ভাগ 0.225, কত আসে রে বাবা? 2 আসবে, ফাইন। কার্বনের মান তো বুঝতেই পারতেছেন 1 হবে, 0.225 সমান হচ্ছে 1। অক্সিজেনের মানও সেম, 0.225 ভাগ হচ্ছে 0.225 সমান সমান কত আসবে? 1। তাহলে এখন ঠিক পূর্বের নাই, অতএব যৌগটির কি সংকেত? যৌগটির হচ্ছে স্থূল সংকেত, স্থূল সংকেত। স্থূল সংকেত যখন লিখবেন তখন কি হবে? হাইড্রোজেন দুইটা আছে, আগে হাইড্রোজেন লিখবেন, লেখেন কার্বন একটা, অক্সিজেন একটা, H2O, তাই না? H2O নাকি CO2H কি লিখবেন পরের হিসাব। স্থূল সংকেত নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, কারণ বাইর করতে বলছে আণবিক সংকেত, যদি চেঞ্জ করতে হয়, সাইজ করতে হয়, যা করবো সব আণবিক সংকেতের মধ্যে করব। তাহলে পূর্বের নাই কি হবে? তাহলে আণবিক সংকেত কি হবে? যৌগটির আণবিক সংকেত, যৌগটি লিখলাম না, আপনারা লিখে নিন। আণবিক সংকেত সমান সমান হচ্ছে, আর স্থূল সংকেত লিখছি না, H2CO গুণন হচ্ছে N, তাই না? আমরা এখান থেকে লিখতে পারবো N সমান সমান কি হবে? তাহলে এখন হচ্ছে আমরা জানি হচ্ছে N সমান সমান হচ্ছে, সূত্র আর লিখবো না আমি, আপনারা লিখে নেবেন, পারবেন না? প্রকৃত ভর কত? প্রকৃত ভর কত? 180, অঙ্কে দেওয়া আছে কিন্তু 100, আবার 6.75 গ্রাম নেন না কেন? 180 ভর বিশিষ্ট যৌগ। স্যার স্থূল সংকেতের ভর কত? 30 সমান সমান কত হবে? 6, ঠিক তো? 6 হবে না? অতএব যৌগটির আণবিক সংকেত, যৌগটির আণবিক সংকেত কি হবে? আণবিক সংকেত যেটা হবে সেটা হচ্ছে কি, এই যে H2CO গুণন 6 সমান সমান হচ্ছে H12C6O6। এখন এই সংকেতটা খুব বেশি মানে সামঞ্জস্য মনে হচ্ছে না, এবং আপনি বুঝতে পারতেছেন এটা একটা পরিচিত সংকেত। কি হতে পারে? ইয়েস। তখন এখন কি করবেন? যদি এরকম করে রাখে আসেন, নাম্বার দিবে না তা কিন্তু বলি নাই, কিন্তু নাম্বার দিতে গেলে একটু কৃপণতা করতে পারে টিচার। তা আমরা যেহেতু জানি পরিচিত যৌগ, তাহলে অবশ্যই তাকে সাইজ করে লিখবো।
সাইজ করলে কি হবে C6H12O6 এর গ্লুকোজের সংকেত। তো বিশ্বাস করেন আপনার পরিচিত সংকেতই আসবে, অপরিচিত সংকেত স্যার দিবে না। কঠিন কিছু এ অসুবিধা আছে, পারবো না স্যার। ওকে।